সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? চলে এলাম শিখর অ্যাডমিশন প্রোগ্রামে। তোমাদের সবার সাথে আমি ডক্টর আরমান হোসেন রনি। আজকে শ্বসন ও শ্বাসক্রিয়া চ্যাপ্টার নিয়ে। আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। মেডিকেল অ্যাডমিশন টেস্টে এই টপিকস থেকে কোশ্চেন এসে থাকে। সো এই টপিকসটা আমরা আজকে আলোচনা করব হলো এই টপিকস থেকে বিগত বছরে বিভিন্ন অ্যাডমিশন টেস্টে কী কোশ্চেন এসেছে সেগুলো নিয়ে এবং তোমাদের বোর্ড বইয়ের পিছনের দিকে যে কোশ্চেনগুলো থাকে সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। এমসিকিউগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে আমরা শুরু করে দেই। তাহলে প্রথম কোশ্চেন হলো আজমল বইয়ের যা শেষের দিকে যে কোশ্চেন আছে, প্রথম কোশ্চেনটা হলো যে ফুসফুসের দ্বিস্তরীয় আবরণের ভেতরের পর্দার নাম কি? সব মানে খুবই সহজ কোশ্চেন কিন্তু এগুলো, তাই না? তাহলে দেখো যে ফুসফুসের দ্বিস্তরীয় আবরণের ভেতরের পর্দার নাম কি? তার মানে এখানে ২ টা পর্দার কথা বলা হচ্ছে, হ্যাঁ? এখানে স্পেসিফিক করে বলে দিয়েছে যে ভেতরের পর্দার নাম কি? ভেতরের। তার মানে ফুসফুসের আবরণে ২ ধরনের পর্দা রয়েছে। একটা হলো বাইরের পর্দা এবং আরেকটা হলো ভেতরের পর্দা। তাহলে উত্তর কি হবে? ভিসেরাল প্লিউরা। তাহলে তোমরা মনে রাখবে যে ফুসফুসের আবরণের নাম কি? আমরা যদি বলি কোয়েশ্চেন করি যে তোমাকে যদি জিজ্ঞেস করি ফুসফুসের আবরণের নাম কি? ফুসফুসের আবরণের নাম হলো প্লিউরা। ওকে। এখন এই যে আমরা প্লিউরার কথা বলছি বা প্লুরার কথা বলছি, এই প্লুরার ২ টা আবরণ থাকে। একটা ভেতরের দিকের আবরণ এবং আরেকটা বাইরের দিকের আবরণ। আমি এখন যে আবরণটা আঁকছি এটা হলো ভেতরের দিকের আবরণ। ওকে? এটা হলো প্লুরার ভেতরের দিকের আবরণ। ওকে? দেন আমি এখন যে আবরণটা আঁকছি, এই আবরণটা হলো প্লুরার বাইরের দিকের আবরণ। এই আবরণটা হলো প্লুরার বাইরের দিকের আবরণ। রাইট? তাহলে এই যে ভেতরের দিকে যে আবরণটা আমরা আঁকলাম, এই আবরণটাকে আমরা বলছি ভিসেরাল প্লিউরা। ভিসেরাল প্লিউরা। ওকে? আর বাইরের দিকে যে আবরণটা এঁকেছি এটাকে বলছি আমরা প্যারাইটাল প্লিউরা। প্যারাইটাল প্লিউরা। ঠিক আছে? তাহলে ফুসফুসের আবরণের নাম কি? প্লুরা বা প্লিউরা। এবং এর ২ টা আবরণ রয়েছে। একটা হলো বাইরের আবরণ এবং আরেকটা হলো ভেতরের আবরণ। বাইরের আবরণকে বলছি আমরা প্যারাইটাল প্লিউরা এবং ভেতরের আবরণকে আমরা বলছি ভিসেরাল প্লিউরা। এখন এই ২ প্লুরার মাঝখানে যে জায়গাটা থাকে, এই যে ২ প্লুরার মাঝখানে যে স্পেস রয়েছে, যে জায়গাটা রয়েছে, এই যে জায়গাটা, এখানে আসলে ফ্লুইড থাকে। এখানে কিছু ফ্লুইড থাকে। এই ফ্লুইডটাকে বলা হয় সেরাস ফ্লুইড। তাহলে কি বলেছি? ২ প্লুরার মাঝখানে যে ফ্লুইড থাকে, ২ প্লুরার মাঝখানে যে ফ্লুইড থাকে, এই ফ্লুইডটার নাম হলো সেরাস ফ্লুইড। ঠিক আছে? তাহলে এই কথাটাও জানতে হবে। তাহলে ২ প্লুরার মাঝখানে কি থাকে? সেরাস ফ্লুইড থাকে। ওকে? তাহলে ২ প্লুরার মাঝখানে কি থাকে? সেরাস ফ্লুইড থাকে। তাহলে এগুলো হলো সেরাস ফ্লুইড। ওকে? ক্লিয়ার? তাহলে এটা কি? সেরাস ফ্লুইড। সেরাস ফ্লুইড। সেরাস ফ্লুইড। তাহলে সেরাস ফ্লুইড কোথায় থাকে? প্যারাইটাল এবং ভিসেরাল প্লুরার মাঝখানে থাকে। ওকে? পরের প্রশ্ন। অ্যাডামস আপেল কোথায় থাকে? অ্যাডামস আপেল, এই যে ছেলেদের ক্ষেত্রে এই অংশটা যে উঁচু হয়ে থাকে এটাকে বলছি আমরা অ্যাডামস অ্যাপেল। তাহলে এই অ্যাডামস অ্যাপেল কোথায় থাকে? তাহলে এটা থাকে ষড়যন্ত্রে। এবং তোমরা জানো যে ষড়যন্ত্রের আরেকটা নাম আছে। ষড়যন্ত্রের ইংলিশ নাম হলো ল্যারিংস। ল্যারিংস। সো তোমাদের পরীক্ষায় যদি অপশন থাকে ল্যারিংস ষড়যন্ত্রের জায়গায়, তাহলে সেটাই হলো উত্তর। তাহলে ল্যারিংসের এখানে অ্যাডামস অ্যাপেল থাকে। ওকে? এবং ল্যারিংসের আরেকটা কাজ হলো বা ষড়যন্ত্রের আরেকটা কাজ হলো এই ষড়যন্ত্রে স্বর উৎপন্ন হয়। স্বর, আমরা যে কথা বলি এই স্বরটা উৎপন্ন হয় হলো স এই ল্যারিংসে। তাহলে ল্যারিংসের একটা কাজ হলো স্বর উৎপন্ন হওয়া। এবং এই ল্যারিংস কি দিয়ে তৈরি? এই ল্যারিংস তরুণাস্থি দিয়ে তৈরি। তাহলে ল্যারিংস কি দিয়ে তৈরি? এগুলো হলো তরুণাস্থি নির্মিত। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট কথা এগুলো, হ্যাঁ? তরুণাস্থি নির্মিত। ওকে? ক্লিয়ার? ওকে। পরের কোশ্চেন। বাম ফুসফুসে কতটি লোবিউল থাকে? তোমরা জানো ২ টা ফুসফুস রয়েছে আমাদের। একটা ডান ফুসফুস এবং আরেকটা হলো বাম ফুসফুস। এর মধ্যে ডান ফুসফুসের লোবিউলের সংখ্যা, বাম ফুসফুসের লোবিউলের সংখ্যা কয়টা? ঠিক আছে? তাহলে দেখো ৮ টা। তাহলে আজমল স্যারের বই অনুযায়ী ডান ফুসফুসে ১০ টা এবং বাম ফুসফুসে ৮ টা সেগমেন্ট থাকে। আজমল স্যারের বই অনুযায়ী, হ্যাঁ? তাহলে আমরা যদি ফুসফুস আঁকি তাহলে এটা কোন ফুসফুস? ইয়েস। তাহলে এটা হলো ডান ফুসফুস আর এটা হলো বাম ফুসফুস। ঠিক আছে? এবং তোমরা জানো যে ডান ফুসফুসে খণ্ড কয়টা থাকে? আমি যদি খণ্ডের কথা বলি তাহলে ডান ফুসফুসে খণ্ড থাকে হলো ৩ টা। আর বাম ফুসফুসে খণ্ড থাকে হলো ২ টা। এই তো?
এবং এই ফুসফুসের মধ্যে বাম ফুসফুসে লোবিউল থাকে হলো 8টা। মনে করো লোবিউল মানে গোল গোল জিনিস এরকম 3, 3, 6, 7, 8। তাহলে বাম ফুসফুসে লোবিউল থাকে 8টা আর ডান ফুসফুসে লোবিউল থাকে 10টা। ঠিক আছে? তাহলে বাম ফুসফুসে কয়টা থাকে? বাম ফুসফুসে থাকে 8টা। আর ডান ফুসফুসে ডান ফুসফুসে কয়টা থাকে? 10টা। ঠিক আছে? পরের প্রশ্ন, মানব দেহে ডান ফুসফুসে কয়টি লোবিউল থাকে? তাহলে অলরেডি এটা উত্তর আমরা দিয়েছি। তাহলে কি হবে উত্তর? 10টি। ওকে? আচ্ছা। পরের প্রশ্ন, ফুসফুসের সর্বমোট ধারণ ক্ষমতাকে কি বলে? ফুসফুস যতটুকু ধারণ করতে পারে, মানে আমি যদি বলি শ্বাস গ্রহণ করো, তাহলে শ্বাস গ্রহণ করলে তুমি অনেকগুলো বাতাস গ্রহণ করছো, রাইট? তাহলে কতগুলো সর্বোচ্চ বাতাস গ্রহণ করতে পারো? তাহলে এই যে যতটুকু গ্রহণ করতে পারো সর্বোচ্চ সংখ্যক, যেমন একটা বেলুন ফুলালে, বেলুন ফুলাতে একটা নির্দিষ্ট সময় পর কি হবে? বেলুনটা ফেটে যাবে না? ফেটে যাবে। তাহলে এই যে হাইয়েস্ট সংখ্যক, হাইয়েস্ট বেলুনটা যে ফুলছে, এটাকে বলছি আমরা, বা ফুসফুসের এই জিনিসটাকে আমরা বলছি ভাইটাল ক্যাপাসিটি। তাহলে ফুসফুস যত বেশি, এই জিনিসটাকে আমরা বলছি ভাইটাল ক্যাপাসিটি। ফুসফুস সর্বমোট ধারণ ক্ষমতা, ফুসফুসের বাতাস ধারণ ক্ষমতা। ঠিক আছে? পরের প্রশ্ন, শ্বাসনালীতে কোন ধরনের তরুণাস্থি থাকে? শ্বাসনালীতে কোন ধরনের তরুণাস্থি থাকে? এটা তরুণাস্থির প্রকারভেদ থেকে কোশ্চেনটা করা হয়েছে। তাহলে শ্বাসনালীতে থাকে হলো হায়ালিন বা স্বচ্ছ। তাহলে হায়ালিন তরুণাস্থির আরেকটা নাম হলো স্বচ্ছ, স্বচ্ছ, বা এটার আরেকটা নাম আছে কাচিক, কাচিক। তাহলে এটা তোমরা মনে রাখবে কিভাবে? ভ্রূণের নিঃশ্বাস দিয়ে মনে রাখবে। ভ্রূণের নিঃশ্বাস, ভ্রূণের নিঃশ্বাস, নিঃশ্বাস। তাহলে কি হয় কোনটাতে দেখি? ভ্রূণে হলো ব্যাং ও হাঙ্গরের ভ্রূণ, হাঙ্গরের ভ্রূণ। নতে হলো নাক, শতে হলো শ্বাসনালী, আর এই শতে হলো ষড়যন্ত্র। তাহলে এই জিনিসগুলোতে কি ধরনের তরুণাস্থি থাকে? হায়ালিন বা স্বচ্ছ তরুণাস্থি পাওয়া যায়। তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি, বলো তো ষড়যন্ত্রে কোন ধরনের তরুণাস্থি পাওয়া যায়? উত্তর হলো হায়ালিন। আমি যদি বলি নাকে কোন ধরনের তরুণাস্থি পাওয়া যায়? উত্তর হলো হায়ালিন তরুণাস্থি। ঠিক আছে? শ্বাসনালীর আরেকটা ইংলিশ নাম আছে, সেটা তোমাকে জানতে হবে, সেটা হলো ট্রাকিয়া। শ্বাসনালীর ইংলিশ নাম হলো ট্রাকিয়া। ওকে? পরের প্রশ্ন, সেরাস ফ্লুইড কোন অঙ্গকে রক্ষা করে? মনে আছে আমরা একটু আগেই বলেছিলাম ফুসফুসের কথা। তাহলে ফুসফুসে প্যারাইটাল প্লুরা এবং ভিসেরাল প্লুরার মাঝখানে যে ফ্লুইড থাকে সেটাকে কি বলে? সেরাস ফ্লুইড। ওকে? তাহলে ওইটাও প্লাস হলো মস্তিষ্ক। ঠিক আছে? তাহলে এখানে সরি, এটা মস্তিষ্ক নয়, এটা হলো উত্তর হবে ফুসফুস। তাহলে কি হবে? ফুসফুস। এই জিনিসটা এখানে হবে। ওকে? তাহলে মনে আছে আমরা যেটা এঁকেছিলাম, এই যে ফুসফুস এঁকেছিলাম, প্যারাইটাল প্লুরা এবং ভিসেরাল প্লুরা এঁকেছিলাম, তাই না? এই যে এটা এই প্লুরাটার নাম কি? এটা হলো ভিসেরাল প্লুরা। এই যে এই প্লুরাটার নাম কি? এটা হলো ভিসেরাল প্লুরা। আর এই প্লুরাটার নাম কি? এটা হলো প্যারাইটাল প্লুরা, রাইট? এটা হলো প্যারাইটাল প্লুরা। আর এই দুই প্লুরার মাঝখানে যে ফ্লুইড থাকে সেটাকে আমরা কি বলছি? সেরাস ফ্লুইড। মনে আছে নিশ্চয়ই? আমরা একটু আগে বলেছি সেরাস ফ্লুইড। তাহলে এই সেরাস ফ্লুইডের কাজ কি? এই সেরাস ফ্লুইডের কাজ হলো ফুসফুসকে রক্ষা করা, তাই না? মনে থাকবে? ওকে। পরে কোশ্চেন, ল্যারিংস গহ্বরে ভোকাল কর্ডের সংখ্যা কয়টি? ল্যারিংসে ভোকাল কর্ডের সংখ্যা কয়টি? 6টি। এবং এই ভোকাল কর্ডের মধ্যেই কিন্তু স্বর উৎপন্ন হয়। আমরা যে স্বরের কথা বলি, এই স্বর উৎপন্ন হয় হলো এই ভোকাল কর্ডের মধ্যে। ওকে? পরে কোশ্চেন, মানুষের ফুসফুসে মোট কতটি লোব বিদ্যমান? মানুষের ফুসফুসে মোট কতটি লোব বিদ্যমান? তাহলে কয়টা? 5টা। কেন? কারণ আমরা বলেছিলাম ডান ফুসফুসে 3টা। ডান ফুসফুসে কয়টা লোব থাকে? ডান ফুসফুসে লোব থাকে 3টি। আর বাম ফুসফুসে লোব কয়টি থাকে? বাম ফুসফুসে লোব থাকে 2টি, রাইট? তাহলে 2 আর 3 যদি যোগ করি তাহলে কয়টি হবে? 5টি। ঠিক আছে? ওকে। পরের প্রশ্ন, কোথায় সেরাস ফ্লুইড পাওয়া যায়? অলরেডি আমরা এটা আলোচনা করেছি একটু আগেই। তাহলে উত্তর হলো ফুসফুস। শব্দ উৎপন্ন করে কোনটি? মনে আছে আমরা একটু আগে বলেছিলাম শব্দ বা স্বর একই জিনিস।
তাহলে স্বর বা শব্দ উৎপন্ন হয় কোথায়? তাহলে কি হবে উত্তর? খুবই সহজ, ল্যারিংস। তাহলে ল্যারিংস বা এটার বাংলা নাম কি? স্বরযন্ত্র। এবং ল্যারিংস বা স্বরযন্ত্র এটা কি ধরনের তরুণাস্থি দিয়ে তৈরি? আমি যদি আবার একটু মনে করানোর চেষ্টা করি, তাহলে কি ধরনের তরুণাস্থি দিয়ে তৈরি? এটা হায়ালিন তরুণাস্থি দিয়ে তৈরি। হায়ালিন, রাইট? তরুণাস্থি। ক্লিয়ার? ওকে। পরের প্রশ্ন, শ্বসনতন্ত্রের কোন অংশে এপিগ্লটিস অবস্থিত? এপিগ্লটিস তাহলে কোথায় থাকে? স্বরযন্ত্রের মধ্যে থাকে। ওকে। ফুসফুসের প্রাচীরের কোষ থেকে কি নিঃসৃত হয়? ফুসফুসের প্রাচীরের কোষ থেকে কি নিঃসৃত হয়? তাহলে কি হবে? সারফেক্টেন্ট। মনে আছে তো নিশ্চয়ই তোমাদের? সারফেক্টেন্ট। ফুসফুসের মধ্যে কি থাকে? আমরা যদি ফুসফুসের কথা বলি, ফুসফুসের মধ্যে কি থাকে? ফুসফুসের মধ্যে অ্যালভিওলাস থাকে। মনে আছে তোমাদের? এই যে অ্যালভিওলাস থাকে, অ্যালভিওলাস থাকে, অ্যালভিওলাস থাকে। এবং এই অ্যালভিওলাসের প্রাচীর থেকে কি তৈরি হয়? কিছু তরল পদার্থ নিঃসৃত হয়। এই তরল পদার্থগুলোকে বলা হয় সারফেক্টেন্ট। মানব ভ্রূণের যখন বয়স হয় 23 সপ্তাহ, এই 23 সপ্তাহ বয়সে এই সারফেক্টেন্ট ক্ষরণ হয়। সারফেক্টেন্ট ক্ষরণ হয়, ক্ষরণ হয়। এবং এই সারফেক্টেন্টের একটা কাজ হলো অ্যালভিওলাস যে ফুলে থাকে, এই ফুলে থাকাটা রক্ষা করে। সারফেক্টেন্ট যদি ক্ষরণ না হয়, তাহলে অ্যালভিওলাস এরকম বেলুনের মতো ফুলে থাকবে না, অ্যালভিওলাসটা চুপসানো থাকবে। ঠিক আছে? ওকে, সরি। পরের প্রশ্ন, ফুসফুসের আবরণের নাম কি? এটা আর বলার কিছু নাই, এটা সবচেয়ে সহজ একটা কোশ্চেন। তাহলে ফুসফুসের আবরণের নাম হলো প্লিউরা। তাহলে আমি যদি এখন তোমাকে জিজ্ঞেস করি, বলো তো পেরিকার্ডিয়াম এটা কার আবরণের নাম? এটা হৃৎপিণ্ডের আবরণের নাম নাকি? আচ্ছা, আমি যদি কোশ্চেন করি গ্লিসন্স ক্যাপসুল এটা কার আবরণের নাম? এটা যকৃতের আবরণের নাম। ঠিক আছে? ওকে। পরের কোশ্চেন, স্বরতন্ত্রীর অবস্থান কোথায়? স্বরতন্ত্রী মানে এটার আরেকটা নাম হলো ভোকাল কর্ড। স্বরতন্ত্রীর আরেকটা নাম হলো ভোকাল কর্ড। তাহলে এই কোশ্চেনটা কিন্তু আমরা একটু আগেই সলভ করেছিলাম। ভোকাল কর্ড, সেখানে নাম দেওয়া ছিল ভোকাল কর্ড, এখন আমরা বলছি স্বরতন্ত্রী। তাহলে ভোকাল কর্ড কোথায় থাকে? খুবই সহজ একটা কোশ্চেন। তাহলে কি হবে? ল্যারিংস বা স্বরযন্ত্রে। কোশ্চেনগুলো কিন্তু খুবই সহজ, তাই না? একই টাইপের কোশ্চেন, ঘুরে ফিরে একই টাইপের কোশ্চেনই দিচ্ছে পরীক্ষায়। পরে কোশ্চেন, ফুসফুসের ক্ষেত্রে নিচে কোনটি সঠিক? তাহলে দেখো, ডান ফুসফুসে 3টা খণ্ড এবং বাম ফুসফুসে 2টা খণ্ড রয়েছে, রাইট? এটাই তো সঠিক। ডান ফুসফুসে 3টা খণ্ড আর বাম ফুসফুসে 2টা খণ্ড থাকে, এটা আমরা জানি, একটু আগে সলভ করেছি। ওকে। পরে কোশ্চেন, এপিগ্লটিস থাকে কোনটিতে? এপিগ্লটিস কোথায় থাকে? এই একই কোশ্চেন আমরা একটু আগেও সলভ করেছিলাম। তাহলে এপিগ্লটিস কোথায় থাকে? ল্যারিংস বা স্বরযন্ত্রে। একই কোশ্চেন না? স্বরযন্ত্রে। পরে কোশ্চেন, শ্বাসনালী বা ট্রাকিয়া কতটি তরুণাস্থি দ্বারা নির্মিত? ট্রাকিয়া বা শ্বাসনালী যেটা থাকে সেটা কতটি তরুণাস্থি দিয়ে গঠিত? তাহলে কি হবে? 16 থেকে 20টি। তাহলে তোমরা জানো যে আমি যদি একটা ট্রাকিয়া বা শ্বাসনালী আঁকি, এটা মনে করো একটা ট্রাকিয়া বা শ্বাসনালী, এবং এই ট্রাকিয়া বা শ্বাসনালী এরকম সি আকৃতির, এরকম সি আকৃতির, এরকম সি আকৃতির, এরকম সি আকৃতির, সি আকৃতির তরুণাস্থি দিয়ে তৈরি। তাহলে আকৃতিটা কিরকম? সি আকৃতির, অর্ধবলয় আকৃতির, সি আকৃতির 16 থেকে 20টি তরুণাস্থি দিয়ে তৈরি। এবং এই ট্রাকিয়া বা শ্বাসনালী এটা যখন বিভক্ত হয়ে যায়, বিভক্ত হওয়ার পরে এটা যে অংশটা তৈরি করে সেটাকে বলা হয় ব্রোঙ্কাস। তাহলে ট্রাকিয়া বা শ্বাসনালী বিভক্ত হয়ে কি তৈরি করে? ব্রোঙ্কাস তৈরি করে, ব্রোঙ্কাস। তাহলে কয়টা ব্রোঙ্কাস তৈরি করবে? 2টা। একটা ডান দিকে চলে যাবে, ডান ফুসফুসের দিকে, সেটাকে বলা হয় ডান ব্রোঙ্কাস, আর একটা বাম দিকে চলে যাবে, সেটাকে বলা হচ্ছে বাম ব্রোঙ্কাস। তাহলে এটা হলো ডান ব্রোঙ্কাস আর এটা হলো বাম ব্রোঙ্কাস। ক্লিয়ার? এবং আমি যদি বলি এই যে ট্রাকিয়া বা শ্বাসনালীর কথা আমরা বলছি, ট্রাকিয়া বা শ্বাসনালী এটা কি ধরনের তরুণাস্থি দিয়ে তৈরি? ট্রাকিয়া বা শ্বাসনালী এটা কি ধরনের তরুণাস্থি দিয়ে তৈরি? ভেরি গুড, স্বচ্ছ বা হায়ালিন, স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি। ক্লিয়ার? হায়ালিন তরুণাস্থি। ওকে। পরের কোশ্চেন, মানুষের ট্রাকিয়ার শাখাকে কি বলে? তাহলে দেখেছো, এই কোশ্চেনটা মাত্র সলভ করেছি না? ট্রাকিয়া ভাগ হয়ে কিসে পরিণত হয়?
তাহলে এটা কি আর বলার দরকার আছে? ব্রঙ্কাসে পরিণত হয়। ওকে, তাহলে মনে করো এটা হলো সেই ট্রাকিয়া, এটা হলো ট্রাকিয়া, এটা হলো ওই যে সি আকৃতির তরুণাস্থি, সি আকৃতির তরুণাস্থি, আর এই ট্রাকিয়া বা শ্বাসনালী এটা ভাগ হয়ে কিসে পরিণত হয়? ব্রঙ্কাসে পরিণত হয়। একটা হলো ডান ব্রঙ্কাস এবং আরেকটা হলো বাম ব্রঙ্কাস। ঠিক আছে, তাহলে এটার নাম হলো ব্রঙ্কাস। ব্রঙ্কাস একটা হলো ডান এবং আরেকটা হলো বাম। ওকে, পরের কোশ্চেন, ফুসফুসের গঠন এবং কাজের এককে কি বলে? খুবই সহজ একটা কোশ্চেন। তাহলে কি হবে? অ্যালভিওলাস। তোমরা জানো যে প্রতিটি ফুসফুসে অ্যালভিওলাস থাকে। এটা একটা ফুসফুস, এটা একটা ফুসফুস। তাহলে ফুসফুসের ভেতরে এরকম গোল 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 যে বেলুনের মতো অংশ থাকে এগুলোকে আমরা বলছি অ্যালভিওলাস, রাইট? এবং এই অ্যালভিওলাসের ভেতরেই আমরা যে অক্সিজেনটা গ্রহণ করি সেই অক্সিজেনটা এই অ্যালভিওলাসের ভেতরেই আসে। দেন অক্সিজেন রক্তের মাধ্যমে বাহিত হয়ে কোষের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় সেই কার্বন ডাইঅক্সাইড এই অ্যালভিওলাসের মধ্যেই আবার প্রবেশ করে দেন এই অ্যালভিওলাস থেকে বাইরে নির্গত হয়, তাই না? এবং এই অ্যালভিওলাসগুলো এটা কি দিয়ে পরিবেষ্টিত থাকে? এই অ্যালভিওলাসগুলো কৌশিক জালিকা দিয়ে পরিবেষ্টিত থাকে। আমি যদি একটা অ্যালভিওলাসকে দেখাই তোমাকে, এটা মনে করো সেই একটা অ্যালভিওলাস। তাহলে এই অ্যালভিওলাস কি দিয়ে পরিবেষ্টিত থাকবে? কৌশিক জালিকা। তোমরা জানো কৌশিক জালিকা কাকে বলে? জানো না? কৌশিক জালিকা জিনিসটা কি? তোমরা সবাই জানো, রাইট? তাহলে ধমনী এবং শিরা, ধমনী এবং শিরা, এই যে এগুলো হলো শিরা, শিরা। তাহলে ধমনী এবং শিরার যে মিলনস্থল এটাকে বলা হয় কৌশিক জালিকা। তাহলে অ্যালভিওলাস কি দ্বারা পরিবেষ্টিত থাকে? এই কৌশিক জালিকা দ্বারা পরিবেষ্টিত থাকে। এই যে কৌশিক জালিকা, এই অংশটুকুকে আমরা বলছি কৌশিক জালিকা। ওকে, কৌশিক জালিকা। ক্লিয়ার? ওকে, পরের কোশ্চেন, কোন ধমনীর মাধ্যমে রক্ত ফুসফুসে প্রবেশ করে? রক্ত ফুসফুসে প্রবেশ করবে কোন ধমনীর মাধ্যমে? তাহলে কি হবে? পালমোনারি ধমনী। ঠিক আছে, তাহলে পালমোনারি ধমনী যে বলছি আমরা, বলতো নাম হলো কিন্তু পালমোনারি ধমনী, কিন্তু এটা কোন ধরনের রক্ত বহন করে মনে আছে তোমাদের? নাম পালমোনারি ধমনী, কিন্তু এটা কোন ধরনের রক্ত বহন করবে? এটা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করবে। মাইন্ড ইট। নর্মালি যে কোনো ধমনী, নর্মালি যে কোনো ধমনী, আমি যদি বলি যে কোনো ধমনী, নর্মালি যে কোনো ধমনী অক্সিজেন যুক্ত রক্ত বহন করে, অক্সিজেন যুক্ত রক্ত বহন করে। আর যে কোনো শিরা, যে কোনো শিরা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে। কিন্তু ব্যতিক্রম হলো পালমোনারি ধমনী। যদিও নাম পালমোনারি ধমনী, কিন্তু সেটা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করবে। আবার শিরার ক্ষেত্রেও ব্যতিক্রম হলো পালমোনারি শিরা। যদিও নাম পালমোনারি শিরা, লজিক্যালি শিরা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে, কিন্তু পালমোনারি শিরা অক্সিজেন যুক্ত রক্ত বহন করবে। তাহলে কোন ধমনীর মাধ্যমে ফুসফুসে রক্ত প্রবেশ করবে? তাহলে উত্তর হলো পালমোনারি ধমনীর মাধ্যমে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসে প্রবেশ করবে। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন, খাদ্যনালী এবং শ্বসননালীর অভিন্ন অংশ কোনটি? তাহলে নাসাগলবিল। নাসাগলবিলের সামনে থাকে খাদ্যনালী এবং পেছনের দিকে থাকে হলো শ্বাসনালী বা শ্বসননালী। ওকে, পরের প্রশ্ন, বাম ফুসফুসে কতটি লোবিউল থাকে? এই কোশ্চেনটা আমরা একটু আগেই সলভ করেছি। তাহলে ডান ফুসফুসে 10টি এবং বাম ফুসফুসে 8টি লোবিউল থাকে। ঠিক আছে, পরের প্রশ্ন, কোন আবরণটি, যে আবরণটি ফুসফুসকে ঘিরে রাখে তাকে কি বলে? খুবই সহজ কোশ্চেন, রাইট? তাহলে এটাকে কি বলবো? প্লুরা বা প্লিউরা, তাই না? ওকে, ভোকাল কর্ড শ্বসনতন্ত্রের কোন অংশে পাওয়া যায়? তাহলে ভোকাল কর্ড, এটার আরেকটা নাম কি? বাংলা নাম কি ভোকাল কর্ডের? স্বরতন্ত্রী। আমরা একটু আগেই সলভ করেছিলাম, রাইট? তাহলে ভোকাল কর্ড কোন অংশে পাওয়া যাবে শ্বসনতন্ত্রের? খুবই সহজ, ল্যারিংস বা স্বরযন্ত্র। ল্যারিংস বা স্বরযন্ত্র, স্বরযন্ত্র। ওকে, পরের কোশ্চেন, মানুষের নিঃশ্বাসে দৈনিক কি পরিমাণ পানি দেহ থেকে বাষ্পাকারে বের হয়ে যায়? প্রায় 600 থেকে 800 ml পানি বাষ্পাকারে বের হয়ে যায় দেহ থেকে। পূর্ণবয়স্ক একজন সুস্থ মানুষের দুটি ফুসফুসের ওজন কত? ফুসফুসের ওজন, দুইটার ওজন কত? 2.9 পাউন্ড। এগুলো হলো এমসিকিউ টাইপের কোশ্চেন। হ্যাঁ,
মানব ভ্রূণে কত সপ্তাহ থেকে সারফেক্টেন্ট ক্ষরণ হয়? আমরা অলরেডি একটু আগে বলেছিলাম সারফেক্টেন্ট ক্ষরণ। তাহলে এটা 23 সপ্তাহ থেকে। এবং মনে রাখবে যে ফুসফুসের মধ্যে এই যে এটা তো ফুসফুস, রাইট? এটা মনে করো ফুসফুস। এর মধ্যে কি আছে? অ্যালভিওলাস আছে। তাহলে এই হলো সেই অ্যালভিওলাস। এবং অ্যালভিওলাসের মধ্যে এক ধরনের কোষ থাকে, এটাকে বলা হয় টাইপ 2 নিউমোসাইট, হ্যাঁ? টাইপ 2 টাইপ 2 নিউমোসাইট। নিউমোসাইট। এই টাইপ 2 নিউমোসাইট থেকেই এই কোষটা থেকে মূলত এটা তো একটা কোষ। এই কোষ থেকেই মূলত সারফেক্টেন্ট ক্ষরণ হয়। মাইন্ড ইট, হ্যাঁ? এই কোষ থেকে মূলত সারফেক্টেন্ট ক্ষরণ হয়। সারফেক্টেন্ট। তাহলে সারফেক্টেন্ট কোন কোষ থেকে ক্ষরণ হয়? টাইপ 2 নিউমোসাইট। ঠিক আছে? ওকে। পরের কোশ্চেন, অ্যালভিওলাস কোথায় পাওয়া যায়? খুবই সহজ একটা প্রশ্ন। তাহলে ফুসফুসে পাওয়া যায় এবং আমরা বলেছি যে অ্যালভিওলাস হলো ফুসফুসের গঠন এবং কাজের একক, রাইট? তাহলে অ্যালভিওলাস কি? ফুসফুসের গঠন ও কাজের একক। ঠিক আছে? পরের কোশ্চেন, সারফেক্টেন্ট কোথায় পাওয়া যায়? মাত্র আমরা সলভ করেছি, এটাকে আর নতুন করে বলার দরকার আছে না। তাহলে অ্যালভিওলাসের কোথায়? টাইপ 2 নিউমোসাইট। সারফেক্টেন্ট কোথায় পাওয়া যাবে? অ্যালভিওলাসের টাইপ 2 নিউমোসাইট নামক কোষ থেকে। টাইপ 2 নিউমোসাইট। টাইপ 2 নিউমোসাইট, এই কোষ থেকে সারফেক্টেন্ট ক্ষরণ হয়। তারপরে দেখো, অ্যালভিওলাইগুলো যে ব্যবধায়ক পর্দার মাধ্যমে পৃথক থাকে তাকে কি বলে? অ্যালভিওলাসগুলো তাকে বলা হয় ট্রাবিকুলি। মনে করো এটা হলো অ্যালভিওলাস, এটা একটা অ্যালভিওলাস, হ্যাঁ? এটা আরেকটা অ্যালভিওলাস, এটা আরেকটা অ্যালভিওলাস। তাহলে এই যে অ্যালভিওলাসগুলো একটা পর্দা দ্বারা পৃথক করা থাকে, হ্যাঁ? মাঝখানে একটা পর্দা দ্বারা এরকম পৃথক করা থাকে। এই পর্দাটাকে আমরা বলছি ট্রাবিকুলি। ট্রাবেকুলি। ঠিক আছে? এই পর্দাটার নাম। যে পর্দা দিয়ে অ্যালভিওলাসগুলো বিভক্ত করা থাকে। ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে পারছো না? ওকে। পরের কোশ্চেন, অ্যালভিওলাসের ডিটারজেন্টের মতো খরিত রাসায়নিক পদার্থটার নাম কি? ওই যে ওই একই কথা, সেটা হলো সারফেক্টেন্ট। এবং এই সারফেক্টেন্টের জন্যই অ্যালভিওলাস চুপসে যায় না। ওকে? কত বয়সে মানব ভ্রূণের ফুসফুসে পালমোনারি সারফেক্টেন্ট পাওয়া যায়? মানে সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হয় কত সপ্তাহ বয়স থেকে? আমরা অলরেডি এটা আলোচনা করেছি একটু আগে, তাই না? তাহলে মানব ভ্রূণের বয়স যখন 23 সপ্তাহ হয় তখন অ্যালভিওলাসের থেকে সারফেক্টেন্ট পদার্থটা ক্ষরণ হয়। বড় কোশ্চেন, পূর্ণবয়স্ক একজন সুস্থ মানুষের দুটি ফুসফুসে কি পরিমাণ অ্যালভিওলাই থাকে? আলিমের বই অনুযায়ী, আলিম স্যারের বই অনুযায়ী প্রায় 480 মিলিয়ন অ্যালভিওলাস থাকে। ফুসফুসে বায়ু প্রবাহের সঠিক গতিপথ কোনটি? তা দেখো, ল্যারিংস, ট্রাকিয়া, ব্রঙ্কাই, অ্যালভিওলি। ল্যারিংসের পরে ট্রাকিয়া, তারপরে হলো ব্রঙ্কাস হয়, দেন হলো অ্যালভিওলাস থাকে। তাহলে আমি যদি এই ছবিটা দেখাই যে এটা হলো সেই ল্যারিংস, মনে করো এটা হলো সেই ল্যারিংস, এটা হলো ল্যারিংস। ল্যারিংসের পর শুরু হবে ট্রাকিয়া বা শ্বাসনালী, এই হলো ট্রাকিয়া বা শ্বাসনালী, এই যে ট্রাকিয়া বা শ্বাসনালী। দেন ট্রাকিয়া বা শ্বাসনালী কিসে বিভক্ত হয়? আমরা বলেছি ট্রাকিয়া বা শ্বাসনালী ব্রঙ্কাসে বিভক্ত হয়। এই হলো ব্রঙ্কাস। দেন এই ব্রঙ্কাসগুলো কোথায় চলে যায়? ফুসফুসে, এবং ফুসফুসে কোথায় গিয়ে শেষ হয়? অ্যালভিওলাসে। এই হলো সেই অ্যালভিওলাস, এই হলো সেই অ্যালভিওলাস, এই হলো সেই অ্যালভিওলাস। ঠিক আছে? ক্লিয়ার? পরে কোশ্চেন, নিচের কোন প্রবাহ চিত্রটি সঠিক? ওই আগের মতোই আর কি, হ্যাঁ? এটা ব্রঙ্কিয়াল বৃক্ষ একটা কথা আছে বইয়ের মধ্যে, দেখবে সেখান থেকে। তাহলে দেখো, ট্রাকিয়া, ব্রঙ্কাই, ব্রঙ্কিওল, অ্যালভিওলার নালী, অ্যালভিওলার থলি, অ্যালভিওলাস। ব্রঙ্কিয়াল বৃক্ষ যেটা, সেখান থেকে এই কোশ্চেনটা করা হয়েছে। এরপর আসো শ্বসনের সারিবৃত্ত। বহিঃশ্বসন কয়টি পর্যায়ে সম্পূর্ণ হয়? শ্বসনের সারিবৃত্ত অন্য আর একটা টপিকস। তাহলে বহিঃশ্বসন কয়টি পর্যায়ে সম্পূর্ণ হবে? উত্তর 2টি। ঠিক আছে? কি কি? একটা হলো শ্বাস গ্রহণ আর একটা হলো শ্বাস ত্যাগ। তাহলে বহিঃশ্বসনে 2টি পর্যায়। আমি যদি বলি বহিঃশ্বসন, বহিঃশ্বসনে কয়টি পর্যায়? 2টি পর্যায়। কি কি? একটা হলো শ্বাস গ্রহণ, শ্বাস গ্রহণ, এটা আরেকটা নাম হলো প্রশ্বাস, আরেকটা হলো শ্বাস ত্যাগ, এটা আরেকটা নাম হলো নিঃশ্বাস, আরেকটা নাম হলো নিঃশ্বাস। ওকে?
পরে কোশ্চেন, শ্বাসতন্ত্রের কোন অংশে গ্যাসীয় বিনিময় হয়? এটা তোমরা সবাই জানো, ওই যে অ্যালভিওলাসের কথা বলছি, সেই অ্যালভিওলাসে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় হয়। কোন পর্দা ফুসফুসে উদর গহ্বর হতে আলাদা থাকে? কোন পর্দা দ্বারা ফুসফুস উদর গহ্বর হতে আলাদা থাকে? তাহলে কি হবে? ডায়াফ্রাম। তার মানে উদর মানে কি? উদর মানে পেট। হ্যাঁ, তাহলে পেট এবং ফুসফুসের মাঝখানে একটা অংশ থাকে। হ্যাঁ, মনে করো এটা একটা ফুসফুস, এটা হলো ফুসফুস। হ্যাঁ, এটা হলো ফুসফুস, আর এটা মনে করো পেট, এটা হলো আমাদের পেট। মনে করো এটা হলো আমাদের পেট। তো এর মাঝখানে একটা অংশ থাকে, সেটাকে আমরা বলছি ডায়াফ্রাম। এর মাঝখানে একটা অংশ থাকে, এই অংশটাকে আমরা বলছি ডায়াফ্রাম। ঠিক আছে? ডায়াফ্রাম, এই যে ডায়াফ্রাম। তাহলে ডায়াফ্রাম দ্বারা। ঠিক আছে? পরের কোশ্চেন, কোনটি বহিঃশ্বসনের বৈশিষ্ট্য? তাহলে অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ। তাহলে বহিঃশ্বসনের ক্ষেত্রে কোনটি? তাহলে দেখো, ফুসফুসের অভ্যন্তরে সংঘটিত হয়, তাই না? অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড যে বিনিময় হয়, এটা কোথায় হয়? অ্যালভিওলাসে। আর অ্যালভিওলাসে কার অংশ? ফুসফুসের অংশ। তাহলে ফুসফুসের অভ্যন্তরে সংঘটিত হবে। ঠিক আছে? আচ্ছা, আর বাকি যে অংশগুলো রয়েছে, যে ক, গ, ঘ, এগুলো কার বৈশিষ্ট্য? এগুলো হলো অন্তঃশ্বসনের বৈশিষ্ট্য। মনে রাখবে, বহিঃশ্বসনের ক্ষেত্রে কোনো ধরনের শক্তি তৈরি হয় না, পানি, কার্বন ডাইঅক্সাইড এগুলো তৈরি হয় না, এবং এনজাইমের কোনো ভূমিকা নেই। পরের কোশ্চেন, ডায়াফ্রামের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? এই যে আমরা যে ডায়াফ্রামের কথা বললাম একটু আগে, তো ডায়াফ্রামের ক্ষেত্রে এখানে কোনটা প্রযোজ্য? তাহলে দেখো, বক্ষ মানে বুক এবং উদর গহ্বরকে পৃথক রাখে। এবং আমরা বলেছি বুকের মধ্যে কি থাকে? ফুসফুস থাকে। তাহলে ফুসফুস এবং উদর গহ্বরকে পৃথক রাখে কে? ডায়াফ্রাম। একই কথা। পরের কোশ্চেন, যেটি অন্তঃশ্বসনের বৈশিষ্ট্য নয়, এই নয়, হয়, এই টাইপের কোশ্চেনগুলো মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসে। তাহলে অন্তঃশ্বসনের বৈশিষ্ট্য নয় মানে হলো এখানে বহিঃশ্বসনের বৈশিষ্ট্য দেয়া আছে, রাইট? তাহলে কোনটা হবে? কোনো শক্তি উৎপন্ন হয় না, আর বাকি সবগুলো হলো অন্তঃশ্বসনের বৈশিষ্ট্য। পরের কোশ্চেন, শ্বসন কেন্দ্র কোথায় থাকে? পন্স এবং মেডুলাতে। হ্যাঁ, পন্স এবং মেডুলা, এই যে আমাদের ব্রেইনের যে অংশ থাকে, মনে করি ব্রেইনের এটা হলো পন্স আর এটা হলো মেডুলা। ঠিক আছে? এই যে, তাহলে এটা হলো পন্স, এই অংশটা হলো পন্স, আর এই অংশটাকে বলছি আমরা মেডুলা। এই অংশটাকে বলছি আমরা মেডুলা। তাহলে পন্স এবং মেডুলাতে এই শ্বসন কেন্দ্র থাকে, মানে আমরা যে শ্বাস নিচ্ছি, এই শ্বাস নেওয়ার যে কেন্দ্র, অ্যাপনিউস্টিক সেন্টার, এই সেন্টারগুলো, নিউস্টিক সেন্টার, এগুলো থাকে হলো মূলত পন্স এবং মেডুলা অবলঙ্গটাতে। তাহলে আমরা বলতে পারি মেডুলা অবলঙ্গটার একটা কাজ হলো শ্বাসক্রিয়ার হারকে নিয়ন্ত্রণ করা। ওকে, আচ্ছা। তারপরে হেরিং ব্রয়ের প্রতিবর্ত ক্রিয়া ঘটে কোন অঙ্গে? এটা তোমরা জানো যে শ্বসন তন্ত্রের সাথে জড়িত, তার মানে ফুসফুসে ঘটে। একজন সুস্থ পূর্ণবয়স্ক মানুষ বিশ্রামত অবস্থায় মিনিটে কতবার শ্বাসক্রিয়া সম্পন্ন করে থাকে? তাহলে 14 থেকে 18 বার। ঠিক আছে? তাহলে কি পূর্ণবয়স্ক মানুষ। আর বাচ্চাদের ক্ষেত্রে কত মিনিটে? বাচ্চাদের ক্ষেত্রে এটা হলো মিনিটে 40 বার। মিনিটে। ওকে, পরের কোশ্চেন, প্রতি 100 মিলিলিটার রক্তে কতটুকু অক্সিজেন ভৌত দ্রবণ রূপে পরিবাহিত হয়? তোমরা জানো যে অক্সিজেন দুই ভাবে পরিবাহিত হয়, একটা হলো ভৌত দ্রবণ রূপে এবং আরেকটা হলো রাসায়নিক দ্রবণ রূপে, তাই না? তাহলে অক্সিজেন পরিবহন দুই ভাবে, ভৌত এবং রাসায়নিক। তাহলে এখানে কতটুকু? 0.2 ml। তাহলে অক্সিজেন পরিবহন দুই ভাবে হতে পারে একটা অক্সিজেন, একটা হলো ভৌত দ্রবণ রূপে, প্রায় 2% অক্সিজেন পরিবাহিত হয়, আর আরেকটা হলো রাসায়নিক দ্রবণ রূপে, রাসায়নিক দ্রবণ রূপে। রাসায়নিক দ্রবণ রূপে প্রায় 98% অক্সিজেন পরিবাহিত হয়। তার মানে অধিকাংশ অক্সিজেন রাসায়নিক দ্রবণ রূপে পরিবাহিত হয়। এখন রাসায়নিক দ্রবণ রূপে কি হিসেবে পরিবাহিত হয়? এটা তোমরা সবাই জানো, অক্সি হিমোগ্লোবিন রূপে। ক্লিয়ার? এবং অক্সি হিমোগ্লোবিন এটা কি ধরনের যৌগ? এটা এক ধরনের অস্থায়ী যৌগ। সো এই প্রত্যেকটা কথাই পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো থেকে অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আসে। ওকে, পরের কোশ্চেন, মানুষের শ্বসনে শতকরা কত ভাগ অক্সিজেন প্লাজমায় ভৌত দ্রবণ রূপে পরিবাহিত হয়? অলরেডি একটু আগে আলোচনা করেছি, 0.2%, পার্সেন্টেজ হিসেবে যদি করি। হিমোগ্লোবিনের কোন অংশে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়? NH2। ঠিক আছে? এবং NH2 এই অংশে যে হিমোগ্লোবিনের সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়, কার্বন ডাইঅক্সাইড প্লাস হিমোগ্লোবিন, তাহলে কি তৈরি হবে বলো তো?
যৌগটার নাম কি? কার্বন ডাই অক্সাইড যদি হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয় তাহলে যে যৌগটা তৈরি হবে সেই যৌগটার নাম কি? তাহলে সেই যৌগটার নাম হলো কার্বামিনো হিমোগ্লোবিন। ঠিক আছে, কার্বামিনো হিমোগ্লোবিন। প্রায় 27% কার্বন ডাই অক্সাইড এই কার্বামিনো হিমোগ্লোবিন রূপে পরিবাহিত হয়। ওকে, পরে কোশ্চেন, অ্যালভিওলাস থেকে অক্সিজেন রক্তে কিভাবে প্রবেশ করে? তাহলে অক্সিজেন যে রক্ত প্রবেশ করবে কিভাবে, কোন প্রক্রিয়ার মাধ্যমে? এটা হলো ডিফিউশন বা ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে। তোমরা জানো ব্যাপন প্রক্রিয়া মানে কি? বেশি থেকে কম ঘনত্বের দিকে কোনো বস্তু যাওয়াকে বলা হয় ব্যাপন। পরে কোশ্চেন, প্রশ্বাস বাহুর অক্সিজেনের পরিমাণ কত? প্রশ্বাস মানে কি? শ্বাস গ্রহণ করা। তাহলে কতটুকু অক্সিজেন আমরা গ্রহণ করি? 13.7%। কোনটি মানবদের শ্বসনের জন্য সঠিক নয়? মানে শ্বসনের জন্য সঠিক নয়, তাহলে কোনটা? ফুসফুসে কৌশিক জালিকা দেহ থেকে আগত রক্তে অক্সিজেনের চাপ থাকে 107 মিলিমিটার মার্কারি, এটা সঠিক না। ঠিক আছে, তাহলে এখানে কত হবে? 107-এর জায়গায় 40 মিলিমিটার মার্কারি, তাই না? ওকে, তারপর দেখো মানুষের প্রশ্বাস বায়ুতে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত শতাংশ? যথাক্রমে অক্সিজেনের পরিমাণ হলো 20.9 আর কার্বন ডাই অক্সাইডের হলো 0.04%। পরের কোশ্চেন, রক্তে হিম এবং গ্লোবিনের অনুপাত কত? এটা তোমরা সবাই জানো, বইয়ের মধ্যে আছে 1:25। তার মানে হিমোগ্লোবিন এই যৌগটাকে আমরা যদি ভাঙি আমরা কি কি পাবো? দুইটা জিনিস পাবো। হিমোগ্লোবিনকে ভাঙলে আমরা দুইটা জিনিস পাবো, একটা হলো হিম এবং আরেকটা হলো গ্লোবিন। এখানে হিম যে জিনিসটা এটা কি দিয়ে তৈরি? এটা আয়রন দিয়ে তৈরি। আর গ্লোবিন যে জিনিসটা এটা কি? এটা হলো এক ধরনের প্রোটিন। গ্লোবিন হলো এক ধরনের প্রোটিন। ওকে, ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন, পূর্ণবয়স্ক মানুষের সমগ্র রক্তে লৌহের পরিমাণ কত? ওই যে হিমোগ্লোবিনের যে লৌহ, সেই লৌহের কথা বলছি। তাহলে 4 থেকে 5 গ্রাম। রক্তে লৌহ এবং প্রোটিনের অনুপাত কত থাকে? লৌহ বলতে ওই যে আয়রন এবং প্রোটিন মানে গ্লোবিনের অনুপাত কত থাকে? তাহলে 1:25। শ্বাসতন্ত্র সম্পর্কে নিম্নের কোন তথ্যটি সঠিক নয়? মেডিকেল ভর্তি পরীক্ষায় কোশ্চেনটা এসছে। তাহলে ফুসফুসে কৌশিক নালীতে অক্সিজেন রক্তে হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে, এই দেখো এখানে দেখছো স্থায়ী যৌগ অক্সি হিমোগ্লোবিন তৈরি করে। এখানে কি স্থায়ী হবে কথাটা? না, এখানে কথাটা হবে অস্থায়ী যৌগ। অস্থায়ী যৌগ, এই জন্য এটা সঠিক নয়। ওকে, পরের কোশ্চেন, কার্বন ডাই অক্সাইড হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে নিম্নের কোনটি তৈরি করে? আমরা অলরেডি বলেছি কার্বামিন হিমোগ্লোবিন, এই কথাটা আমরা অলরেডি বলেছি। পরের কোশ্চেন, পূর্ণবয়স্ক মানুষের সমগ্র রক্তে মাত্র কত গ্রাম লৌহ থাকে? অলরেডি এটাও আমরা আলোচনা করেছি একটু আগে, 3 গ্রাম। মলাস্ক এবং আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের শ্বাসরঞ্জক কোনটি? তাহলে কি হবে? হিমোসায়ানিন। সায়ানিন মানে নীল রঙের। কোন রোগে অ্যালভিওলাস ফেটে ফুসফুসে ফাঁকা জায়গার সৃষ্টি করে? অ্যালভিওলাস গুলো ফেটে ফেটে যায়। তার মানে ধরো জিনিসটা হয় এরকম, ধরো এটা যদি ফুসফুস হয় তাহলে অ্যালভিওলাস গুলো ফেটে গেলে অ্যালভিওলাস গুলো দেখতে তখন এরকম মনে হবে। এই যে অ্যালভিওলাস, ফাটা ফাটা অ্যালভিওলাস, হ্যাঁ, এই যে ফেটে ফেটে গিয়েছে অ্যালভিওলাস। কোন রোগে? তাহলে উত্তর কি? এমফাইসিমা। পরের কোশ্চেন, নিম্নের কোনটি ঊর্ধ্ব শ্বাসনালীর অংশ? এই কোশ্চেনটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসে। ঊর্ধ্ব শ্বাসনালীর অংশ কোনটি, নিম্ন শ্বাসনালীর অংশ কোনটি? হ্যাঁ, তাহলে ল্যারিংস পর্যন্ত হলো ঊর্ধ্ব শ্বাসনালীর অংশ, আর এর নিচে যা আছে সেগুলো হলো নিম্ন শ্বাসনালীর অংশ। তাহলে নিচের কোনটি নিম্ন শ্বাসনালীর অংশ? তাহলে ল্যারিংসের পরে যা আসে শ্বাসনালী, তারপর ব্রঙ্কাই, ব্রঙ্কিওল, অ্যালভিওলার নালী, অ্যালভিওলাস, অ্যালভিওলার থলি, এই জিনিসগুলো হলো নিম্ন শ্বাসনালীর অংশ। ওকে, পরের কোশ্চেন, নিচের কোনটি ফুসফুসের অংশ নয়? তার মানে ওই যে আমরা যে ফুসফুসের যে অংশগুলো পড়েছি সেই অংশ থেকে কোশ্চেনটা করা হয়েছে। তার মানে ট্রাকিয়া না, এটা উত্তর হলো অ্যাট্রিয়াম। এটা এখানে ভুল আসছে, উত্তর কি? অ্যাট্রিয়াম। তাহলে ফুসফুসের অংশ কি কি? ও আচ্ছা, সরি, ঠিক আছে। জিনিসটা কি বলেছে দেখো, জিনিসটা বলেছে যে কোনটি ফুসফুসের অংশ নয়, তার মানে ফুসফুসের ভিতরে কি কি জিনিস থাকে? তাহলে অ্যালভিওলাস,
কোথায় থাকে? ফুসফুসের ভেতরে থাকে। ব্রঙ্কিওল এটাও ফুসফুসের ভেতরে থাকে। তারপরে অ্যাট্রিয়াম এটাও ফুসফুসের ভেতরে থাকে, রাইট? কিন্তু ফুসফুসের বাইরে কোনটা থাকে? ফুসফুসের বাইরে থাকে হলো ব্রঙ্কাস, শ্বাসনালী, এই জিনিসগুলো। তাহলে ফুসফুসের বাইরে যেগুলো থাকে সেটা তো আর ফুসফুসের অংশ না, রাইট? সেভাবে কোশ্চেনটা করা হয়েছে। ওকে, পরের কোশ্চেন। ফুসফুসের প্রদাহকে কি বলে? ফুসফুসের প্রদাহকে বলা হয় এমফাইসিমা। হুম? আর প্লুরার প্রদাহকে কি বলে? প্লুরোসি। অধিক ধূমপানের ফলে সৃষ্ট রোগ কোনটি? বেশি বেশি ধূমপান করলে কোনটা হয়? ব্রঙ্কাইটিস হয়। ব্রঙ্কাইটিস মানে শ্বাসনালীতে যদি কোনো ইনফেকশন হয় সেটাকে বলছি আমরা ব্রঙ্কাইটিস। ঠিক আছে? আর প্লুরোসি কি? প্লুরোসি হলো ওই যে আমরা যে প্লুরার কথা বলেছি, প্লুরা মানে হলো, প্লুরা কি? ফুসফুসের আবরণের নাম, হ্যাঁ? তাহলে ওই প্লুরার ইয়ে। ওকে, পরের কোশ্চেন। ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী কোনটা? সিলিকন ডাইঅক্সাইড। এগুলো জাস্ট এমসিকিউ। আচ্ছা, এওএম কি? আচ্ছা, এওএম মানে কি? এটা আগে দেখি। এতে হলো অ্যাকিউট, ওতে হলো অটাইটিস, আর এমতে হলো মিডিয়া। আর এমতে হলো মিডিয়া। অ্যাকিউট অটাইটিস মিডিয়া। অটাইটিস মিডিয়া কাকে বলে? মধ্যকর্ণের ইনফেকশনকে বলা হয় অটাইটিস মিডিয়া। আর অ্যাকিউট কাকে বলে? অ্যাকিউট মানে হলো তীব্র, খুব কম সময়ের জন্য যেটা হয়। ওকে, তাহলে কি হবে উত্তর? মধ্যকর্ণের প্রদাহ। কোনটি ম্যাক্সিলারি সাইনাসের লক্ষণ? সাইনোসাইটিসের লক্ষণ। ম্যাক্সিলারি সাইনাস বলতে ম্যাক্সিলারি সাইনোসাইটিসের লক্ষণ। তাহলে মুখমণ্ডলে অনুভূতির মনে হয়। দেখবে তোমাদের বইয়ের মধ্যে লক্ষণগুলো দেওয়া আছে। কোন সাইনাসের প্রদাহের কারণে মানুষের গলা, দাঁত ও মাথায় ব্যথা হয়? খুবই কমন একটা কোশ্চেন। সেটা হলো ম্যাক্সিলারি সাইনোসাইটিস হলে। অটাইটিস মিডিয়া হলে দেহের তাপমাত্রা কত থাকে? যেহেতু ইনফেকশন, তাহলে 104 ডিগ্রি পর্যন্ত ফারেনহাইট পর্যন্ত তাপমাত্রা থাকে। দেন হলো মানব দু চোখের মধ্যবর্তী সাইনাসের নাম কি? মানে মানুষের দুই চোখের মাঝখানে যে সাইনাসটা থাকে, তোমরা দেখবে তোমাদের বইয়ের মধ্যে এই ছবিটা আছে, হ্যাঁ, সাইনাসের ছবিগুলো। তাহলে দুই চোখের চারপাশে দেখবে যে সাইনাসটা আছে সেটাকে বলছি আমরা এথময়েড সাইনাস। তো এই হলো আজকে তোমার সলভিং ক্লাস অনুশীলনী, যে আমরা এমসিকিউ সলভের কথা বলছি, সেই সলভিং ক্লাসের টপিকস। সো তো নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। তো আশা করি তোমরা সলভিং ক্লাসগুলো বুঝতে পেরেছো এবং সলভিং ক্লাসগুলো ভালো করে তোমরা সলভ করবে অনুশীলনী এই এমসিকিউগুলো। আশা করি এখান থেকে তোমরা মেডিকেলে অনেক কোশ্চেন এমসিকিউ কমন পাবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ সবাইকে।